নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। কংসের জন্ম কী করে হয়েছিল? আসলে আমরা প্রত্যেকেই জানি যে উগ্রসেনের পুত্র হলো কংস, কিন্তু কংসের জন্ম কাহিনী আজকে আমি বলছি। কংস উগ্রসেনের পুত্র নামে তার পরিচয় থাকলেও প্রকৃত সে উগ্রসেনের পুত্র ছিল না। আসলে উগ্রসেন তিনি কিন্তু খুব ভালো একজন মথুরার নরেশ ছিলেন, অর্থাৎ মথুরার রাজা ছিলেন, আর তিনি খুব ভালো রাজা ছিলেন। আর কংস উগ্রসেনের ঘরেই মানে পত্নীর গর্ভেই তার জন্ম হয়েছিল। আজকে আমি এই কংসের জন্মের কাহিনীটি বলছি। কাশীরাজের কন্যা ছিল, একটা কন্যা ছিল, একজনই তার কন্যা ছিল, তার নাম ছিল পদ্মা। আর এই পদ্মা খুব সুন্দর দেখতে ছিল। আর পদ্মা ওই কাশীরাজের ওখানে মহা সুখে মহা আদরে তিনি লালন পালন তাকে করেছেন, এবং সে এইভাবেই বড় হয়েছে আদরে এবং মহা সুখে। তার অনেক সখী ছিল, তাদের সঙ্গে সে ঘোরাফেরা, এই বাগান ওই বাগান, ওই সখীদের সঙ্গে সে ঘুরতো ফিরতো, খেলতো। এইভাবেই সে মানে আদরে ভালোবাসায় পদ্মা বড় হয়। যখন পদ্মা বড় হয় এবং বিয়ের উপযুক্ত হয়, তখন কাশীরাজ ওই মথুরার রাজা উগ্রসেন, এবং সেই সময় উগ্রসেন ছিল একজন মানে সেই সময় নামকরা একজন রাজা এবং খুব বড় রাজা ছিলেন। তখন ওই কাশীরাজ তার কন্যার বিয়ে উগ্রসেনের সঙ্গে ঠিক করে, এবং ঠিক করার পর উগ্রসেনের সঙ্গে পদ্মার বিয়ে হয়। আর উগ্রসেন পদ্মাকে এতটাই ভালোবাসত, আর পদ্মাও উগ্রসেনকে খুব ভালোবাসত, মানে বিয়ের পরই। এবং তাদের দুজনের দাম্পত্য জীবন মানে খুব সুখের, খুব আনন্দময়ভাবেই কেটে যাচ্ছিল। আর উগ্রসেন পদ্মার মুখের একটু হাসি, পদ্মার একটু কথা, এগুলো মানে শুনতেও সে ভালোবাসত, বা পদ্মা যখন হাসত তিনি মোহিত হয়ে যেতেন, পদ্মাকে তিনি চোখে হারাতেন, এতটা তিনি ভালোবাসতেন। তাই এইভাবেই যখন তাদের মধ্যে মানে দুজনের প্রতি ভালোবাসা এবং প্রেম নিয়েই তাদের বৈবাহিক জীবন খুব সুখময় হয়ে তাদের দিন যাচ্ছিল। এইভাবে অনেক দিন চলে যায়। এদিকে কাশীরাজ আর তার পত্নী, তাদের একটাই মেয়ে, কিন্তু বিয়ে দেওয়ার পর সেই মেয়ে আর তাদের কাছে আসেনি। তাই অনেক দিন তাদের মেয়েকে তারা দেখে না। তাই তাদের খুব মনের ইচ্ছা হয় যদি পদ্মা এসে তাদের কাছে কয়েকটা দিন থাকে। তখন কাশীরাজের স্ত্রী যখন কাশীরাজকে বলে যে পদ্মা, অনেক দিন পদ্মাকে দেখি না, পদ্মা যদি কয়েকদিনের জন্য আমাদের এখানে এসে থাকে তাহলে আমাদের একটু ভালো লাগবে, কারণ তাকে দেখার জন্য ওই কাশীরাজ এবং তার পত্নী দুজনেরই মন ছুটে গেছে। তখন কাশীরাজ কী করে, তারই একজন লোককে বলে যে তুমি ওই মথুরার রাজা এবং উগ্রসেনের কাছে যাও, গিয়ে তাকে বলো যে আমাদের পদ্মাকে দেখতে খুব ইচ্ছে করছে, বা অনেক দিন আমাদের কন্যাকে আমরা দেখি না, তাই আমাদের খুব ইচ্ছা সে যদি কটা দিন আমাদের কাছে এসে থাকে। আর এই যদি ওই উগ্রসেন তাতে অনুমতি দেয় এবং তার যদি মত থাকে তাহলেই তুমি পদ্মাকে নিয়ে আসবে, আর যদি তার মত না থাকে তাহলে পদ্মাকে আনতে হবে না। এই বলে সেই ওই কাশীরাজ ওই তার লোককে পাঠিয়ে দেয়।
উগ্রসেনের ওখানে। এবং সেই কাশিরাজের যেই লোককে পাঠিয়েছে সে এসে উগ্রসেনকে বলে যে আমাদের রাজা এবং রানীর তাদের দুজনেরই তাদের কন্যা পদ্মাকে দেখার খুব ইচ্ছা হয়েছে, তাদের মন টন খুব খারাপ লাগছে তাকে দেখার জন্য, তার সেই জন্য আমাকে পাঠিয়েছে। আপনার যদি মত থাকে, আপনার যদি অনুমতি দেন, তাহলেই পদ্মাকে আমার সঙ্গে আপনি দেবেন, আমি নিয়ে গিয়ে তাদের কাছে দিব, যদি আপনার মত থাকে। তখন উগ্রসেন মনে মনে ভাবে যে আমি সত্যি পদ্মা চলে গেলে খুব কষ্ট হবে এবং তাকে চোখে হারাবো, আর এতটা কষ্ট হবে, কিন্তু তাদেরও তো মেয়ে, তাদেরও তো দেখার ইচ্ছা হতে পারে। তাই উগ্রসেন তখন বলে যে ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, তুমি নিয়ে যেতে পারো। এই বলে তখন পদ্মাকে বলে যে তোমার পিতা লোক পাঠিয়েছে, তুমি যাও তার সঙ্গে, তোমার পিতা তোমাকে দেখার খুব ইচ্ছা হয়েছে, তাই আমি তাকে অনুমতি দিয়েছি, যাও। যদিও আমার খুব কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে, কিন্তু তবুও আমি এটাতে মত দিলাম, কারণ তারাও তো পিতামাতা, তাদেরও তো দেখার ইচ্ছা হয়, তাই আমি বললাম তুমি যাও। তখন পদ্মা কী করে, এই উগ্রসেনের মুখে এই কথা শুনে পদ্মা খুব খুশি হয় যে সে আবার সেই বাপের বাড়িতে যাবে, বাবা মায়ের কাছে যাবে, তাদেরকে সে দেখবে। পদ্মা উগ্রসেনের প্রতি আরও খুশি হয়ে যায় এবং পদ্মা সমস্ত কিছু নিজে সেজে গুজে তাকে সুন্দর করে সাজিয়ে দেয় এবং রথ প্রস্তুত করে দেয়। সেই রথে উঠে উগ্রসেনকে বলে পদ্মা কী করে যায় কাশিরাজের কাছে, তার মা বাবার কাছে। কিন্তু পদ্মা তার মা বাবার কাছে গিয়ে পদ্মা এতটাই খুশি হয়ে যায়, ঠিক যেন মনেই হচ্ছে না তাকে দেখে তার বিয়ে হয়েছে। মনে হচ্ছে যেন সেই পদ্মা আগের সেই ছোট্ট পদ্মা, তাদের পদ্মা তার সখীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, এখানে যাচ্ছে, তার মনে যেটা ইচ্ছা সেটা করছে, সারা দিন খেলাধুলা লাফালাফি করছে এবং বাড়িতেও ছুটোছুটি করে যাচ্ছে, মা বাবার সাথে গল্প করছে, এই রকম করে আছে। পদ্মাকে দেখে কারোই মনে হচ্ছে না যে সে তার বিয়ে হয়েছে, মনে হচ্ছে যেন আগের সেই ছোট্ট পদ্মা, সে যেন আগের মতনই সব কিছু করছে। এইভাবে করতে করতে পদ্মা ওই সখীদের সঙ্গে এই বাগান ওই বাগান ঘুরতে ঘুরতে একদিন পদ্মা সখীদের সঙ্গে কিছুটা দূরে এমন একটা জায়গায় চলে যায় এবং সেই জায়গা দেখে পদ্মা মানে হয়ে যায় যে এত সুন্দর শোভা সেই জায়গার। সামনেই একটা স্বচ্ছ জলের দিঘি এবং তার মধ্যে পদ্ম ফুল ফুটে আছে, আর সেই পদ্ম ফুল যেন আরও সেই শোভা বাড়িয়ে দিয়েছে। আশেপাশের গাছ এবং ঠান্ডা হাওয়া, মানে সব কিছু নিয়ে মনে হচ্ছে যেন অপূর্ব একটা সুন্দর মনোরম মানে জায়গা। এবং সেই স্বচ্ছ জল আর অত সুন্দর পদ্ম ফুটে আছে, সেই দেখে পদ্মার ইচ্ছা হয় যে এই জলের মধ্যে একটু নেমে আমরা সখীরা সবাই মিলে একটু লাফালাফি খেলাধুলা করব। এই ভেবে তারা কি করে জলে নামে এবং তারা নিজেরা ওই সখী আর পদ্মা তারা নিজেরাই এর গায়ে জল ছিটিয়ে দিচ্ছে, ও ওর গায়ে জল ছিটিয়ে দিচ্ছে, এই নিয়ে তারা আনন্দ করে ওই জলের মধ্যে খেলছিল। কিন্তু সেই সময় আকাশপথে এক দৈত্য, সে ওই আকাশপথ দিয়ে যেতে যেতে তার ওই দিঘির মধ্যে যে ওই পদ্মা এবং তার সখীরা জলের মধ্যে খেলাধুলা করছিল, তার দৃষ্টি একদম পদ্মার দিকেই পড়ে এবং পদ্মা অপূর্ব দেখতে সুন্দর ছিল। পদ্মাকে দেখে সে চোখ সরাতে পারে না, তার ভিতরে কাম, পদ্মাকে ভোগ করার ইচ্ছা তার মনের মধ্যে জেগে উঠে। সে মনে মনে ভাবে যে কি করে আমি একে পাবো, কিন্তু সে
তার মানে এতটা শক্তি, তার শক্তির দ্বারা সে বুঝতে পারে যে এটা কাশিরাজের মেয়ে আর উগ্রসেনের পত্নী। কিন্তু উগ্রসেনের পত্নী এবং তাদের দুজনের মধ্যে প্রেম ভালোবাসা সব কিছু আছে, এটাও সে বুঝতে পারে। কিন্তু সে জানে যে এই কাশিরাজের কন্যা আর উগ্রসেনের পত্নী যে, তাকে সহজে কিছুতেই কাছে পাওয়া কোনো মতেই সম্ভব না। তাই আমি যদি কোনো ছল করে তাকে পাওয়ার তার ইচ্ছা আসে এবং তাকে পাওয়ার জন্য সে এতটা উদ্ধত হয়ে যায়, তখন তার মনে হচ্ছিল ওই দৈত্যের যে যেন তেন প্রকারে যেমন করে হোক ওই পদ্মাকে তার পেতেই হবে। তার মনে যখন এরকম হয় সে তখন একটাই অবলম্বন করে, সে কি করে, উগ্রসেনের রূপ ধারণ করে তার শক্তি বলে। উগ্রসেনের মতন, একদম উগ্রসেনের মতন তিনি রূপ ধারণ করে একটা সুন্দর বাদ্যযন্ত্র নিয়ে সুন্দর একটা সঙ্গীতের সুর একটা গাছতলায় বসে বসে বাজাতে থাকে। কিন্তু পদ্মা এবং সখীরা যখন ওই জলের মধ্যে তারা খেলা করছিল, তখন তারা ওই সুর তাদের কানে আসে। কে এত সুন্দর সঙ্গীতের সুর, এত সুন্দর মধুর কে বাজাচ্ছে, আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর যে মনোরম সেই জায়গাটা, সৌন্দর্য, আর তার সঙ্গে ওই সুন্দর সঙ্গীতের সুর যেন মানে আরও শোভা বাড়িয়ে তুলেছে। কিন্তু তখন তারা মনে মনে ভাবে কোথার থেকে আসে, এই ভেবে তারা জল থেকে উঠে খোঁজার চেষ্টা করে কে বাজাচ্ছে এত সুন্দর, কে বাজাচ্ছে এত সুন্দর সঙ্গীতের সুর। দেখতেই হবে, পদ্মা মনে মনে ভাবে যে আমার দেখতেই হবে কে বাজাচ্ছে। তখন তাকে এই জল থেকে উঠে তারা এই গাছ ওই গাছ তার এই দিকে ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখে একটা গাছের তলায়, আরে একদম অবিকল উগ্রসেন, এবং সে এত সুন্দর সুর বাদ্যযন্ত্রের মধ্যে বাজাচ্ছে। তখন পদ্মা ভাবে যে সে সারা দিন রাজকার্য নিয়ে এতটাই ব্যস্ত থাকে, তার এই গাছতলায় বসে সঙ্গীতের সুর বাজানোর মতো সময় উগ্রসেনের নেই। তখন ওই যখন সেই দৈত্যের কাছে যায় এবং তখন ওই দৈত্যকে দেখে এদিকে দেখে একদম উগ্রসেনের মতন, তখন দৈত্যই আগে বলে ফেলে পদ্মাকে যে পদ্মা, আমি তোমাকে ছাড়া একদম থাকতে পারছিলাম না, আমার এতটাই খারাপ লাগছিল, তাই তোমাকে দেখার জন্য আমি এখানে এই গাছতলায় বসে অপেক্ষা করছিলাম, যদি তোমাকে একটু দেখতে পাই, তাই আমি এখানে বসে আছি। কিন্তু তখন ওই পদ্মা মনে মনে ভাবে যে হতেও পারে, কারণ উগ্রসেন পদ্মাকে খুব প্রেম করত, চোখে হারাতো। তাই পদ্মা তখন পদ্মার যখন হাত ধরে এবং পদ্মাকে হাত ধরে কি করে ওই সখীদের থেকে একটু দূরে নিয়ে যায়, একটা নিলিবিলি জায়গায় নিয়ে যায়। নিয়ে গিয়ে তার ভিতরে যে মানে কাম জ্বালা তার যে উঠেছিল, পদ্মাকে ভোগ করার ইচ্ছা যে তার হয়েছিল, সে তখন পদ্মার উপরে সেই সমস্ত তার জ্বালা, তার ভোগ সে সমস্ত পূর্ণ করে। কিন্তু পদ্মা যখন দেখে যে উগ্রসেনের শরীরে এক জায়গায় একটা চিহ্ন ছিল, কিন্তু পদ্মা লক্ষ্য করে সেই চিহ্ন তো নেই, তখন পদ্মা উঠে দাঁড়ায় যে কি, আপনি উগ্রসেন না, আপনি কে? তখন সেই দৈত্য কি করে, নিজের রূপ ধরে যে আমি দৈত্য, আমি তোমাকে দেখে মোহিত হয়েছিলাম, তোমাকে ভোগ করার ইচ্ছা আমার হয়েছিল, তাই আমি উগ্রসেন সেজে আমি তোমাকে নিয়ে এসেছি। তখন সেই পদ্মা তখন ওই দৈত্যকে বলে যে আমি অভিশাপ দেব, এত বড় ছল, এত বড় কপট আমার সঙ্গে, আপনি কেন উগ্রসেনের রূপ ধরেছেন, আর কেনই বা আমাকে এই জায়গায় নিয়ে এসে। পদ্মার দুঃখ, তার কান্না, তার সমস্ত কিছু যেন একবারে সে মাটিতে বসে পড়ে যে আমার সব কিছু শেষ হয়ে গেছে বলে সে নিজের মন সব কিছু ভেঙে যায় পদ্মার। পদ্মা দত্তকে যখন বলে অভিশাপ দেব, তখন দত্ত বলে আমার যে যোগ শক্তি আছে তোমার অভিশাপ কাজে লাগবে না,
কারণ তুমি তোমার স্বামীকে সেইভাবে ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে তুমি আমাকে আমার ছদ্মবেশ ধরতে পারতে। পদ্মা বলে যে এইগুলো দত্ত, এই কথাগুলো একদম মিথ্যা। আমি আমার স্বামী, আমার মনের ভিতরে, আমি হৃদয়ের ভিতরে আমার কোনো কেউ নেই। আমার ভিতরে শুধু উগ্রসেনী আছে। তোমার মতন কপট ছল এই রকম দৈত্য বলে তখন সেই দৈত্য কী করে, হাসতে হাসতে চলে যায় এবং পদ্মা আর কিছুতেই বাড়ি যেতে চায় না, সেখানেই বসে থাকে। কিন্তু সখীরা তাকে নানা রকম করে, তার সহচারী সখীরা তাকে নানাভাবে বোঝায় যে পদ্মা, এইভাবে বসে থাকলে হবে না, তোমার যেতেই হবে বাড়িতে, চলো। বলে পদ্মাকে অনেক রকমভাবে সান্ত্বনা দিয়ে পদ্মাকে তার সহচারীরা এবং তার সখীরা কী করে, ওই কাশিরাজের বাড়িতে, তার বাবার বাড়িতে এনে দেয়। পদ্মা তখন তার মাকে সমস্ত কথা বলে এবং তার মা তখন কাশিরাজকে এই সমস্ত কথা বলে। এই কথা শোনা পর কাশিরাজ তখন বলে যে মেয়েকে আর বাড়িতে রাখা ঠিক হবে না, একে উগ্রসেনের কাছে পাঠিয়ে দিতে হবে। তখন তারা কি করে, তাকে উগ্রসেনের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য আবার সমস্ত রকম সুন্দর ব্যবস্থা করে, সেই রকম রথ সজ্জিত করে এবং অনেক জিনিসপত্র মেয়ের সঙ্গে দিয়ে এবং মেয়েকে সুন্দর করে সাজিয়ে এবং তখন কি করে, উগ্রসেনের কাছে লোক দিয়ে উগ্রসেনের বাড়িতে পাঠিয়ে দেয়। এবং উগ্রসেন ওই পদ্মাকে দেখে সে পদ্মাকে বলে যে পদ্মা, তুমি এসেছো, তুমি এসে খুব ভালো করেছো। তুমি ছাড়া আমার এক একটা মুহূর্ত মনে হচ্ছিল যেন 1000 বছর ধরে আমি একা একা কাটিয়ে উঠছি, আমি পারছিলাম না। তুমি এসেছো, খুব ভালো হয়েছে। বলে পদ্মা তখন কি করে, উগ্রসেনকে জড়িয়ে ধরে এবং কাঁদতে থাকে। কিন্তু উগ্রসেন যখন বলে পদ্মা তুমি কাঁদছো কেন, পদ্মা তখন উগ্রসেনকে কোনো কথাই বলে না। তার কিছুদিন পরে পদ্মা যখন গর্ভবতী হয়, উগ্রসেন জানে যে এটা আমারই পুত্র পদ্মার গর্ভে, কিন্তু একমাত্র পদ্মা জানত যেটা উগ্রসেনের পুত্র না, এটা হলো সেই দৈত্যের পুত্র, সেটা পদ্মা জানত। কিন্তু পদ্মা কাউকে কোনো দিন কিছু বলেনি। তারপর যখন পূর্ণ গর্ভ হয়, তখন এক পুত্র সন্তান পদ্মা জন্ম দেয়, আর সেই সন্তানই হলো কংস। আর যে পরবর্তীকালে কংসকে এই উগ্রসেনী লালন পালন করে কংসকে বড় করেছে, তাকে ভালোবাসা, তার সব কিছু দিয়ে তাকে বড় করেছে, আর সেই কংসই বড় হয়ে উগ্রসেনকে বন্দি করে রেখে নিজে মথুরার রাজা হয়ে বসে এবং কংসের অত্যাচারে মানে গোটা মথুরা রাজ্য এবং আশেপাশে নগর কংসের অত্যাচারে সবাই বিচলিত হয়ে যায়। আর কংসের রাজত্বে কারো থাকার মতন অবস্থা ছিল না। তখন এই কংসকে বধ করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ তিনি ওই জন্ম নিয়েছিলেন, যে কংসেরই বোন দেবকী এবং দেবকীর গর্ভে। এবং তখনও ভগবান শ্রীকৃষ্ণ ওই কারাগারে জন্ম হয়ে কংসের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য তিনি ওই বসুদেবকে বলেছিল যে তাকে যশোদার ঘরে দিয়ে আসতে, তাই তিনি দিয়ে এসেছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ একটু বড় হয়ে 11 বছর বয়সেই ওই কংসকে ভগবান শ্রীকৃষ্ণর হাতে তার মৃত্যু হয়েছিল। আর ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোট ছিল তখনও কংস নানা রকম অসুর, নানা রকম রাক্ষস অসুর পাঠিয়েছিল কৃষ্ণকে মারার জন্য, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণর সঙ্গে কি কংসের সেই অসুর পারে, ভগবান সমস্ত অসুরকে ওই ছোট্ট বয়সেই তিনি মেরে, পরে 11 বছর বয়সে কংসকে মেরে তার মাতা পিতা দেবকী বসুদেবকে
এবং তাদেরকে ওই কারাগার থেকে মুক্তি করেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই কংস আসলে উগ্রসেনের পুত্র ছিল না, তাই কংসের স্বভাব এরকম ছিল। কংস ওই দৈত্যের পুত্র ছিল বলেই তার স্বভাব ছিল দৈত্যের মতন। কিন্তু তার পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণ তাকে মারার জন্যই আবার জন্ম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ 11 বছর বয়সে কংসকে বধ করে ফেলে। তাই এটাই হলো কংসের জন্মের বৃত্তান্ত। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।